গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে সানডে, তো সানডেতে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে থাকে। তো আজকে সেই রকম উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে 30শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করব। তো প্রতিটা প্রশ্ন সবাই মন দিয়ে দেখো, তোমাদের এগুলো করানো হয়েছে। আলটিমেটলি এটা একটা রিভিশন হবে সারা সপ্তাহে। তো যারা প্রতিদিন দেখতে পারো না, তারা এটা দেখলেও সারা সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে? 1 নম্বরের প্রশ্ন, ঘানা সর্বোচ্চ বেসামরিক সম্মান। ঘানা একটা দেশ, ঘানার সর্বোচ্চ বেসামরিক সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা কে পেলেন? এটা পেলে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনি সম্প্রতি ঘানা তে গেছিলেন। সেখানে গিয়ে তাকে ঘানা দেশ থেকে এই সম্মানটা তাকে দেওয়া হয়েছে। দেখো এই সম্পর্কে একটু দেখি। ঘানা এর বর্তমান প্রেসিডেন্ট হলেন জন দ্রামানি মাহামা। তিনি এই সম্মানটা নরেন্দ্র মোদীকে দিয়েছেন। গত 30 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা যাত্রা করলো এই প্রথম। ঠিক আছে। নরেন্দ্র মোদী এ পর্যন্ত 24টি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন। দেখো সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। সৌদি আরব থেকে পেয়েছেন অর্ডার অফ আব্দুল আজিজ আল সৌদি 2016 সালে। আফগানিস্তান থেকে পেয়েছেন স্টেট অর্ডার অফ গাজী আমানুল্লাহ খান 2016 সালে। ফিলিস্তিন থেকে পেয়েছেন গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড 18 সালে। সংযুক্ত আরব আমিরাত থেকে পেয়েছে অর্ডার অফ দ্য জায়েদ অ্যাওয়ার্ড 2019 সালে। এরপরে দেখো তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন যতগুলো অ্যাওয়ার্ড, 24টা অ্যাওয়ার্ড পেয়েছে সেইগুলোর একটা লিস্ট দেওয়া আছে। তোমরা একটু পজ করে দেখে নেবে বা লিখে নেবে। ঠিক আছে, এটা তোমাদের আগেও করানো হয়েছে, কারণ গত মাসে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী সাইপ্রাসে ভিজিটে গেছিলেন এবং সেখান থেকে তিনি সেখানে একটা আহ, সর্বোচ্চ সম্মান পেয়েছিল, এই যে দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অফ ম্যাকেরিয়াস 3। এটা পেয়েছিলেন গত মাসে। এ মাসে ঘানাতে তিনি পেলেন দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টেট অফ ঘানা সম্মানটা। এই প্রতিটা দেখো যতগুলো 24টা সর্বোচ্চ বেসামরিক সম্মানের এখানে লিস্টটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে পরের প্রশ্ন বলছে, ভারতীয় কেন্দ্রীয় সরকার ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 চালু করেছে। এটি কোন পলিসিকে স্থলাভিষিক্ত করবে? ঠিক আছে, রিপ্লেস করবে, কোন পলিসিকে রিপ্লেস করবে? এটা উত্তর হয়ে যাবে হচ্ছে স্পোর্টস পলিসি 2001। স্পোর্টস পলিসি 2001 এতকাল পর্যন্ত ভারতবর্ষের যে স্পোর্টসটা চালিত হতো এই পলিসির মাধ্যমে। এবার 2025 সালে এই পলিসিটা চেঞ্জ করার একটা পরিকল্পনা করেছে বা চালু করে এই পলিসিটা চালু করেছে। ঠিক আছে, তো দেখো এর উদ্দেশ্যটা কি? নতুন পলিসি চালু করা বলছে ভারতীয় খেলা জগতে নতুন আবহাওয়া তৈরি করা, নতুন একটা পরিমণ্ডল তৈরি করতে চাইছে সরকার, যেখানে খেলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। খেলার দিকে যুব সমাজকে আকৃষ্ট করা। দেখো যুব সমাজ খেলাধুলা করতে আকৃষ্ট হয় এবং একটা সময় পর্যন্ত যারা সাকসেস হয় তারা একটা উন্নতির শিখরে পৌঁছায়, কিন্তু যারা চেষ্টা করে বিফল হয় তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হয়ে পড়ে। তো সেইখান থেকে শুরু করে একটা ভালো পলিসির মাধ্যমে যুব সমাজকে আকৃষ্ট করতে চাইছে। খেলার মাধ্যমে সমাজকে শক্তিশালী করতে চাইছে। এবং এছাড়া কি 2036 সালে মেন উদ্দেশ্য যেটা, 2036 সালে অলিম্পিক যে আসর আয়োজন হবে সেটা আমাদের দেশে আনার জন্য একটা শক্তিশালী পরিস্থিতি তৈরি করতে চাইছে সরকার। ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস পলিসি চালু হয়েছিল 1984 সালে। ঠিক আছে, তো পরের প্রশ্নটা দেখো, হচ্ছে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর বইটি কার লেখা? এটা লেখা হয়েছে শেখর ধাওয়ানের লেখা। দেখো শেখর ধাওয়ান ভারতের একজন বিখ্যাত প্লেয়ার, যে ওপেনার, ব্যাটসম্যান, বাহাতি। অনেক রেকর্ড তার নামে আছে এবং তার লেখা এই সিনেমাটা, এই বইটা। এই বইটা হচ্ছে শেখর ধাওয়ানের নিজের লেখা অটোবায়োগ্রাফি, এবং এখানে তার নিজের জীবন, ব্যক্তিগত জীবন এবং ক্রিকেট জীবন সম্পর্কে তিনি বিভিন্ন কথা শেয়ার করেছে, অভিজ্ঞতা শেয়ার করেছে। দেখো এখানে আছে ভারতের বিভিন্ন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার যারা আছে তাদের লেখা বইয়ের নাম। সচিন টেন্ডুলকারের প্লেয়িং ইট ইট মাই ওয়ে, সুনীল গাভাস্করের সানি ডেজ, কপিল দেবের
straight from the heart, cricket my style, Yuvraj Singh the taste of my life, সৌরভ গাঙ্গুলির a century is not enough, VVS Lakshmaনের 281 and beyond, অনিল কুম্বলের ওয়াইড অ্যাঙ্গেল, আর অশ্বিনের মাই ওয়ে, মিতালি রাজের আনগ্রেডেড। তো এই যে এই কটা আছে তোমরা একটু দেখে নেবে। এবার দেখো পরের প্রশ্ন, বোনালু ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়? বোনালু হচ্ছে তেলেঙ্গানায় উদযাপিত হয়। দেখো বোনালু শব্দের যেটা বাংলায় যদি অর্থ করা হয় তার অর্থ হচ্ছে ভোজন, ঠিক আছে, খাওয়া দাওয়া, ভোজন। তো এই সম্পর্কে একটু দেখে নিই আমরা উৎসবটা সম্পর্কে। বোনালু হলো তেলেঙ্গানার একটি উৎসব, হিন্দু পারম্পরিক উৎসব এবং ঐতিহ্যবাহী উৎসব। এটি তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ অঞ্চলে বেশি প্রচলিত। এটি 26 জুন তারিখে শুরু হয়েছে এবং আগামী 1 মাস পর্যন্ত চলবে। আর দেখো এটি গোলকুন্ডা ফোর্টের শ্রী মা জগদম্বা মহাকালী মন্দিরে মা কালীকে উৎসর্গ করে এই উৎসবটি স্থানীয় মহিলারা চালের প্রসাদ তৈরি করে সেটিকে মাটির কলসিতে বা মটকায় ভরে সুন্দর করে সাজিয়ে মায়ের উদ্দেশ্যে ভোগ লাগায় এই জগদম্বা মন্দিরে, ঠিক আছে, গোলকুন্ডা ফোর্টে অবস্থিত জগদম্বা মহাকালী মন্দিরে। তো এইটাই হচ্ছে এই বোনালু উৎসব। পরের প্রশ্ন দেখো, বলছে ইন্টারন্যাশনাল, দুবার হয়ে গেছে, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার এর একটি আঞ্চলিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে স্থাপিত হলো? এটা স্থাপিত হলো উত্তরপ্রদেশে। বলছে উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলার সিংনা অঞ্চলে এই কেন্দ্রটি স্থাপিত হলো বা স্থাপন করা হলো। এর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হলো যত প্রকার আলু আছে, মানে যত ভেরিয়েন্ট আছে আলুর, সেগুলোর গুণগত এবং উৎপাদনগত উন্নতি সাধন করা। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার যেটা লিমা পেরুতে অবস্থিত, যেটা 1971 সালে স্থাপিত হয়েছে। ভারতের একটা পটেটো রিসার্চ সেন্টার আছে, সেন্ট্রাল পটেটো রিসার্চ সেন্টার, যেটা 1949 সালে বিহারের পাটনায় স্থাপিত হয়, কিন্তু পরবর্তীকালে 1956 সালে এটির হেডকোয়ার্টার সিমলাতে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে হেডকোয়ার্টার সিমলাতেই আছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ জাতীয় হলুদ বোর্ড, ন্যাশনাল টার্মারিক বোর্ড এর উদ্বোধন করলেন কোথায়? এটি হচ্ছে নিজামাবাদ, তেলেঙ্গানাতে উদ্বোধন করেছেন। দেখো এর উদ্দেশ্যটা কি? বলছে 2030 পর্যন্ত ভারত $1 বিলিয়ন এর হলুদ এক্সপোর্ট করার লক্ষ্যে পৌঁছানো ভারতের, ঠিক আছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে 2030 পর্যন্ত $1 বিলিয়ন হলুদ এক্সপোর্ট করা। ভারতের কেন্দ্রীয় সরকার হলুদ উৎপাদন এবং এর কোয়ালিটি এর উন্নতির জন্য 200 কোটি টাকা নির্ধারণ করেছে। 2023 সালে 4 অক্টোবর এই বোর্ড গঠিত হয়, এই হলুদ বোর্ডটি, এবং এটি স্থাপিত হয় হচ্ছে 14 জানুয়ারি, এটা জানুয়ারি হবে, 14 জানুয়ারি 2025, এবং 29 জুন 2025 এর সদর দপ্তর নিজামাবাদে অমিত শাহ উদ্বোধন করে, ঠিক আছে। এর চেয়ারম্যান হচ্ছেন পুল্লা গঙ্গা রেড্ডি। দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই যে বোর্ডটা এটাকে কন্ট্রোল করবে। পরে দেখো পরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর প্রধান কাকে নিযুক্ত করা হলো? একে নিযুক্ত করা হলো পরাগ জৈনকে। দেখো রবি সিনহা এর স্থানে 1 জুলাই থেকে রয়ের প্রধান হিসাবে নিযুক্ত হবে আইপিএস পরাগ জৈন। পরাগ জৈন এর আগে রয়ের এভিয়েশন রিসার্চ সেন্টারে নিযুক্ত ছিলেন, এবং এই কিছুদিন আগে যে অপারেশন সিন্দুর হলো, এখানে পরাগ জৈনের একটা বিশেষ ভূমিকা কিন্তু আছে। এই রয়ের সদর দপ্তর কোথায়? রয়ের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। এটি 1968 সালে স্থাপিত হয়। এই যখন স্থাপন করা হয় তখন এর প্রধান ছিল, এবং এই প্রথম প্রধানমন্ত্রী হবেন, এটা প্রথম প্রধান হবে হচ্ছে রামেশ্বর নাথ কাউ, RN কাউ, শর্টে এনাকে RN কাউ বলা হয়। খুব বিখ্যাত একজন
ব্যক্তি এবং রয়ের প্রতিষ্ঠাতে এনার ভূমিকা খুবই বেশি। পরের প্রশ্ন, ভারতের প্রথম ওভারপাস ওয়াইল্ড লাইফ করিডর কোন এক্সপ্রেসওয়েতে বানানো হয়েছে? এটা হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। এটা আগের দিন আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে বা যে কোনো এক্সপ্রেসওয়েতে কি হয়, খুব প্রচন্ড গতিতে গাড়ি চলে এবং সেখানে আহ, আহ, বন্য জীবজন্তু এবং গাড়ির যে সংঘাত হয় তাতে প্রচুর বন্য জীবজন্তু মারা যায় এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তাতে প্রাণনাশ ঘটে মানুষের। তো এই সমস্যা থেকে মুক্তির জন্য কি করেছে, আহ, এই হাইওয়ের ওপর থেকে একটা প্যাসেজ বের করেছে যেখান থেকে বন্য জীবজন্তু অবাধে পাস হতে পারবে এই ঝামেলাটা আটকানোর জন্য। এটা হচ্ছে ওভারওয়ে। এবং কিছু প্যাসেজ এরকম হয়েছে যেটা হাইওয়ের নিচে থেকে গেছে, হাইওয়ের নিচে থেকে বেরিয়েছে, এগুলো হচ্ছে আন্ডারওয়ে। তো এইরকম এইরকম করিডোর গুলো তৈরি করা হয়েছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। তো দেখো এই সম্পর্কে বলছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা এটা বানানো হয়েছে। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে মোট 5টি ওভারপাস এবং একটি আন্ডারপাস করিডোর বানানো হয়েছে। মোট 12 কিমি এর করিডোর আছে সারা এই 5টি এবং 6টি একটা আন্ডারপাস মিলে 12 কিমি। পুরো করিডোর রণথম্বা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গেছে। রণথম্বা যেটা রাজস্থানে অবস্থিত। রানাথম্বা ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। 1974 সালে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয় রণথম্বরটা এবং 1980 সালে এটিকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়। এছাড়া দেখো দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে সম্পর্কিত দেখো, টোটাল হচ্ছে 1350 কিলোমিটার লম্বা। এটি দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যাবে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাট হয়ে মহারাষ্ট্র পৌঁছবে। 2019 সালে এটি কাজ শুরু হয় এবং 2027 সালে আনুমানিক এর উদ্বোধন হবে। এর প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 20% কাজ আছে যেটা 2027 সালের মধ্যে হয়ে যাবে আশা করছে। পরের প্রশ্ন দেখো, উজ চেস কাপ জিতে ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক দাবা প্লেয়ার হলেন কে? সর্বোচ্চ র্যাঙ্কধারী ইনি হলেন হচ্ছে আর প্রজ্ঞানন্দ। দেখো আর প্রজ্ঞানন্দ 21শে জুন 2025 সালে উজবেকিস্তানে তাসখান্দে উজ চেস কাপ অনুষ্ঠিত হয়েছিল। এখানে উজবেকিস্তানের নডেরবিক আব্দুস সাত্তরাভকে হারিয়ে আর প্রজ্ঞানন্দ এই চ্যাম্পিয়নশিপটি জিতে যায়। তার ফলে তার পয়েন্ট এখন হয়েছে 2778.3। ফিডা, আমরা আগেও পড়েছি ফিডা র্যাঙ্কিং রেটিং কি, এটা যে দাবা খেলোয়াড়দের একটা রেটিং করা হয় সেটা ফিডা র্যাঙ্কিং নামে পরিচিত। আহ, এই 2778.3 ফিডা র্যাঙ্কিং এর দ্বারা ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ দাবা প্লেয়ার হলেন আর প্রজ্ঞানন্দ। এর আগে অর্জুন এরিগাসি নরওয়ে চেজে ভালো পারফরমেন্সের জন্য তার রেটিং হয়েছিল 2782, প্রথম ছিল, কিন্তু এই চেজে তার পারফরমেন্স খারাপ হয়ে তার রেটিং কমে গেছে এবং এখন সেটা হয়েছে 2775। আর প্রজ্ঞানন্দ 2778। ডি গুকেশের রেটিং রয়েছে 2776। তো আমরা জানি এই কটা বর্তমানে ভারতের দাবাতে পারফরমেন্স খুবই ভালো। দেখো উজ চেস কাপটা কি? উজ চেস কাপ উজবেকিস্তানের তাসখান্দে আমরা জানি এটা খেলা হয়। 2024 সালে প্রথম শুরু হয়েছে এবং গত বছর এটা জিতেছিল নাদিরবেগ আব্দুস সাত্তারাভ। তাকে এই বছর হারিয়ে 2025 সালে আর প্রজ্ঞানন্দ এই চ্যাম্পিয়নশিপ জিতে যায়। আর প্রজ্ঞানন্দ সম্পর্কে যদি বলতে হয় তাহলে এনার বাড়ি হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু। টাটা স্টিল চেস টুর্নামেন্টের জেতা দ্বিতীয় ভারতীয় প্লেয়ার। প্রথম হচ্ছে বিশ্বনাথ আনন্দ। তারপরে হচ্ছে টাটা স্টিল চেস টুর্নামেন্টে জেতা ভারতীয় প্লেয়ার হচ্ছে আর প্রজ্ঞানন্দ। 2022 এশিয়ান গেমস এ সিলভার মেডেল জিতেছে এবং 2022 সালে তিনি অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছে। পরের প্রশ্ন, পদ্মশ্রী প্রাপ্ত সূর্যমুখী দেবী প্রয়াত হলেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ইনি হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। শাস্ত্রীয় নৃত্য, তিনি মণিপুরি ক্লাসিক ডান্স এর সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় যে 8টি শাস্ত্রীয় নৃত্য আছে তার মধ্যে মণিপুরি একটা শাস্ত্রীয় নৃত্য, এর সঙ্গে যুক্ত ছিল সূর্যমুখী দেবী। 85 বছরে প্রয়াত হলেন। 2025 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন। যেহেতু এবছর পদ্মশ্রী পেয়েছেন, এবছরই মারা গেছেন, ওই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ভগবান কৃষ্ণ এবং রাধারানীর লীলা এই ড্যান্সে উপস্থাপন করা হয়। যদি বলা হয় যে মণিপুরি ড্যান্সের প্রধান উদ্দেশ্য বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলা এখানে প্রদর্শিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় কোন মহিলা ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটে সেঞ্চুরি বানিয়েছে। এটা হচ্ছে স্মৃতি মান্দানা। দেখো স্মৃতি মান্দানা আমরা সকলেই জানি ভারতের বাঁহাতি ওপেনার। সম্প্রতি ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হলো তাতে মান্দানা 62 বলে 112 রান করেছেন। তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন এবং বিশ্বের পঞ্চম মহিলা হিসেবে এই রেকর্ড করেছেন তিনি। প্রথম দেখো টেস্ট সেঞ্চুরি তার এসেছিল 2021 সালে, প্রথম ওয়ানডে সেঞ্চুরি এসেছিল 2016 সালে, তারপরে টি-20 সেঞ্চুরি এলো 2025-এ। 2019 সালে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে এবং মোট 4টি আইসিসি অ্যাওয়ার্ড তার নামে এখনো পর্যন্ত আছে। পরের প্রশ্ন দেখো, সিবিডিটি এর চেয়ারম্যান কে, যার কার্যকাল 1 বছর বাড়ানো হলো। দেখো সিবিডিটি এর চেয়ারম্যান আগে ছিল রবি আগরওয়াল, তার মেয়াদকাল জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল, সেখান থেকে রবি আগরওয়ালকে আবার 1 বছরের জন্য তার মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। দেখো সিবিডিটি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, এর চেয়ারম্যান হলো রবি আগরওয়াল, যার কার্যকাল 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত বাড়ানো হলো। এই 30 জুন 2025 পর্যন্ত ছিল, তা 1 বছর আবার বাড়িয়ে দেওয়া হলো। রবি আগরওয়াল 1988 ব্যাচের একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আধিকারিক। জুন 2024-এ তিনি সিবিডিটি চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন নিতিন গুপ্তাকে রিপ্লেস করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সিবিডিটি কি? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। এগুলো কি করে? ভারতের ডাইরেক্ট ট্যাক্স যেগুলো, যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এই ট্যাক্স গুলো সংক্রান্ত কাজগুলো এই সংস্থা করে থাকে। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে এটা কাজ করে। 1 জানুয়ারি 1964 সালে সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট 1963 অনুসারে এটিকে গঠন করা হয়েছিল। সদর দপ্তর কোথায়? দিল্লিতে অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছে রবি আগরওয়াল। হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে তৃতীয়। দেখো ভারতের স্থান তৃতীয়। ভারতে বর্তমান মোট 64টি ইউনিকর্ন কোম্পানি আছে। 2024 সালে তৃতীয় র্যাঙ্কে ছিল এবং তখন ছিল মোট 67টি ইউনিকর্ন কোম্পানি। বিষয় হচ্ছে জেনে রাখো যে এবছর আরো 4টে নতুন ইউনিকর্ন কোম্পানি অ্যাড হয়েছে। তা সত্ত্বেও এবছর 64তে গেছে। কারণ দেখো ইউনিকর্ন কোম্পানি কোনগুলো আগে সেগুলো ভালো করে বুঝে নাও। ইউনিকর্ন কোম্পানি সেইগুলোই হবে যার মার্কেট ক্যাপাসিটি 1 বিলিয়ন এর বেশি হবে, 1 বিলিয়নের বেশি হবে, এবং আরেকটা যেটা হতো যেটা শেয়ার মার্কেটে লিস্টেড হবে না, শেয়ার মার্কেটে নন লিস্টেড। ওকে, শেয়ার মার্কেটে লিস্টেড হবে না, মানে 1 বিলিয়ন হতে হবে আর শেয়ার মার্কেট লিস্টেড হওয়া যাবে না, সেগুলো হচ্ছে ইউনিকর্ন কোম্পানি। তো এরকম কোম্পানি কি হচ্ছে, কি করে কমে গেল? দেখো কোনো মার্কেটে হয়তো মার্কেট ক্যাপিটাল কমে গেছে, অথবা সেটা শেয়ার মার্কেটে লিস্টেড হয়ে গেছে, সেগুলো ইউনিকর্ন থেকে বাদ যায়, ওই জন্য এবার কমে গেছে। যাই হোক, সেটা প্রশ্ন না। ইউনিকর্ন শহর হিসাবে বেঙ্গালুরুকে 7ম স্থানে এবং মুম্বাইকে 22তম স্থানে র্যাঙ্কে রাখা হয়েছে। ব্যাংকে হয়ে গেছে, র্যাঙ্কে রাখা হয়েছে। বেস্ট ইউনিকর্ন কোম্পানি ইন ইন্ডিয়া, দেখো জিরোধা, যেটা একটা ব্রোকেজ কোম্পানি, শেয়ার মার্কেটে ব্রোকারের কাজ করে। 8.2 বিলিয়ন 8.2 বিলিয়ন এর মার্কেট ক্যাপিটাল। ড্রিম ইলেভেন 8 বিলিয়ন এবং রজার পে 7.5 বিলিয়ন। পরপর তিনটে কোম্পানি ভারতীয়। দেখো ভারত পৃথিবীতে ইউএসএ সব থেকে বেশি ইউনিকর্ন কোম্পানি আছে 758টি, এবং তারপরে চীনের স্থান 343টি, এবং তারপরে ভারতের স্থান 64টি। গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025 পুরো পৃথিবীতে 1523টি ইউনিকর্ন কোম্পানি আছে। 2024-এ ছিল এটি 1453টি। হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স কি? এটা প্রতি বছর প্রকাশ করা হয়, হুরুন রিসার্চ ইনস্টিটিউট দ্বারা এটি প্রকাশিত হয়।
2017 সালে প্রথম এটা প্রকাশ করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, আইএনএস উদয়গিরি সম্প্রতি যোগ করা হয়েছে কোথায়? আমাদের ইন্ডিয়ান নেভিতে। ওকে, সম্প্রতি ইন্ডিয়ান নেভিতে। ইন্ডিয়ান নেভিতে যোগ করা হয়েছে। এটি কোন প্রজেক্টের অধীনে চালু করা হয়েছে? এটা হচ্ছে প্রজেক্ট 17A। প্রজেক্ট 17A তে একটা প্রজেক্ট, তার অধীনে এই আইএনএস উদয়গিরিটা তৈরি করা হয়েছে এবং সেটি যোগ করা হয়েছে ভারতীয় নেভিতে। যে 1 জুলাই ভারতীয় নৌবাহিনী আইএনএস উদয়গিরি নামক একটি ওয়ারশিপ সার্ভিসে দেওয়া হলো, নৌবাহিনীকে সার্ভিসে দেওয়া হয়েছে। এটি প্রজেক্ট 17 এর অধীনে মুম্বাইয়ের মাজারগন ডক শিপবিল্ডার্স কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। মাজাগন 17A প্রজেক্টটা কি বলছে? এটি একটি ভারতের ন্যাশনাল নেভি প্রজেক্ট। এটির অধীনে 7টি স্টেলথ ফ্রিগেটস, যেটা নীলগিরি ক্লাসের, বানানো হবে এই স্ট্রেংথ স্টিলথ সরি দেখো, 1 জুলাই ভারতের নৌবাহিনীকে উদয়গিরি নামক একটি ওয়ারশিপ সার্ভিসে দেওয়া হলো। এটি প্রজেক্ট 17 এর অধীনে মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। প্রজেক্ট 17টা কি বলছে? এটি একটি ইন্ডিয়ান নেভির প্রজেক্ট। এর অধীনে 7টি স্টিলথ ফ্রিগেটস নীলগিরি ক্লাসের বানানো হবে। স্টিলথ ফ্রিগেটস কি? দেখো, এই ফ্রিগেটস গুলি যেগুলো র্যাডারের প্রতিপক্ষের র্যাডারে খুব কম ধরা পড়বে, সেই জন্য এটা স্টিলথ ফ্রিগেটস। এই এই যে নীলগিরি ক্লাসের 7টি ফ্রিগেটস বানানো হবে, এই 7টি ফ্রিগেটস শিবালিক ক্লাসের ওয়ারশিপ 7টি ওয়ারশিপকে রিপ্লেস করবে। 2024 সালে আইএনএস নীলগিরি নামক একটি ওয়ারশিপ ইন্ডিয়ান নেভিকে দেওয়া হয়েছে এবং এটি আইএনএস উদয়গিরি হচ্ছে দ্বিতীয়। এছাড়া আরো 5টি এরকম ফ্রিগেটস ইন্ডিয়ান নেভিকে দেওয়া হবে। পরের প্রশ্ন, ম্যানেজমেন্ট এফেক্টিভনেস এভলিউশন ইন্ডেক্স এ ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? এটা হচ্ছে কেরালা আছে। দেখো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এই ইন্ডেক্স জারি করে, যার মূল উদ্দেশ্য কি হলো ভারতের ন্যাশনাল পার্ক বা প্রোটেক্টেড এরিয়া যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য কোন রাজ্য কত ভালো কাজ করেছে সেটাই এই ইন্ডেক্সে দেখানো হয়। মোট 438টি ন্যাশনাল পার্ক এবং প্রোটেক্টেড স্যাংচুরি হয়ে গেছে স্যাংচুরি তে অ্যানালাইজ করা হয় এবং ইন্ডেক্স জারি করা হয়। ঠিক আছে, এটা মোটামুটি 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইজ করা হয়েছে এবং এই 25 সালে এটা প্রকাশ করা হলো এই ইন্ডেক্সটি, যাতে কেরালা প্রথম স্থানে আছে। দেখো, অ্যামাজন অঞ্চলের কোন দেশকে সম্প্রতি WHO মানে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? এটা করেছে সুরিনাম। দেখো, অ্যামাজন জঙ্গল বা অ্যামাজন রেন ফরেস্টের পার্শ্ববর্তী বা সেই জঙ্গল অঞ্চলে অবস্থিত যে দেশগুলো আছে, 9টা দেশ আছে। রেন ফরেস্টের পার্শ্ববর্তী দেশগুলি 9টা দেশ। ওকে, 9টা দেশ কি কি? ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গিয়ানা, সুরিনাম, ফরাসি গায়ানা, ইকুয়েডর। এই 9টা দেশ আছে। এই 9টার মধ্যে সুরিনাম যে দেশটা আছে, এই দেশগুলোর মধ্যে সুরিনাম প্রথম দেশ, যেটি মানে প্রথম দেশ বলতে এখানকার এই রেন ফরেস্ট অঞ্চলের প্রথম দেশ যেটি ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করেছে WHO। যার ফলে সুরিনাম বিশ্বের 46তম দেশ হয়েছে যেটাকে WHO ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। দেখো, পরের প্রশ্নটা দেখো, বলছে 17 দাগ, পিএম মিত্র যোজনা এর অধীনে কোন রাজ্যের বিরুধুনগরে 1900 কোটি টাকার পিএম মিত্র টেক্সটাইল পার্ক
এর কেন্দ্রীয় ক্যাবিনেট মঞ্জুর করলো। দেখো এটা হচ্ছে তামিলনাড়ুর বিরুধুনগর এটা হবে। মোট 1052 একর এলাকা জুড়ে এই পার্কটি তৈরি হবে, যেখানে জিরো লিকুইড ডিসচার্জ ট্রিটমেন্টে কাজ হবে, মানে এখান থেকে কোনো লিকুইড নিষ্কাশন হবে না। 10,000 বেড যুক্ত ডারমিটরিজ এখানে কাজ করবে। 1.3 বিলিয়ন স্কোয়ার ফুট এলাকা জুড়ে রেডি টু ইউজ ইন্ডাস্ট্রি স্পেস ডেভেলপ করা হবে এবং 2026 পর্যন্ত 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আশা করা হচ্ছে এখানে। এখানে প্রায় 1 লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান হবে। পিএম মিত্র সম্পর্কে একটু দেখে নাও। পিএম মিত্র যোজনা, যেটাকে পিএম মেঘা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপিয়ারেল পার্ক স্কিম বলা হচ্ছে। এটা হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে দেশের বস্ত্রশিল্পকে শক্তিশালী করা এবং এটিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বস্ত্রশিল্পটাকে। 16 অক্টোবর 2021 সালে কেন্দ্রীয় সরকার এই স্কিমটি লঞ্চ করে। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ফ্লাড ফোরকাস্টিং প্ল্যাটফর্ম কি? এটা হচ্ছে সি ফ্লাড। এটা হচ্ছে সি ফ্লাড। জলশক্তি মিনিস্টার সি আর পাতিল ফ্লাড ফোরকাস্টিং সিস্টেম সি ফ্লাড চালু করেছে। ওয়েব বেস প্ল্যাটফর্ম, যা দুদিন আগে পূর্বাভাস দেবে। এই প্ল্যাটফর্মটি ন্যাশনাল রিজিওনাল এজেন্সিগুলোর সাথে ডাটা শেয়ার করবে। বর্তমানে মহানদী গোদাবরী ও তাপি নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে এই সিস্টেমটা চালু করা হয়েছে। সি ফ্লাড হচ্ছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের অধীনে একটা প্রচেষ্টা। সি ডেক পুনে এটা ডেভেলপ করেছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। সি ডেক পুনে এবং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এই সি ফ্লাড যে সিস্টেমটা সেটাকে ডেভেলপ করেছে। পরের প্রশ্ন দেখো, প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে শ্রীনগরের বিখ্যাত ডাল লেক, শ্রীনগরের ডাল লেকে এই ফেস্টিভ্যালটা, ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হবে। এটা 21 থেকে 23 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এর মিনিস্টার ডি মুকেশ মান্দাভিয়া এটি ঘোষণা করেছে। এটি 2025 সালে হওয়ার 5 নম্বর ইভেন্ট, খেলো ইন্ডিয়া ইভেন্ট। এটা ওপেন এজ ইভেন্ট, যে কোনো বয়সের মানুষ এখানে খেলতে পারে। 400-র বেশি অ্যাথলেটিক এতে অংশগ্রহণ করবেন। কেকাইং অ্যান্ড কোনিং, ওয়ানিং, রোয়িং, ওয়াটার স্কিং, শিকারা রেস, ড্রাগন বোট প্রভৃতি খেলাগুলো এখানে হবে। দেখো এবার যে খেলো ইন্ডিয়া 5 নম্বর ইভেন্ট বললাম, তার আগে 4টে হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম, যেটা লাদাখ এবং জম্মু কাশ্মীরে হয়েছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস দিল্লিতে হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস বিহার এবং দিল্লিতে হয়েছে। খেলো ইন্ডিয়া বিচ গেম হয়েছে দিউতে, এবং এটা হচ্ছে খেলো ইন্ডিয়া ওয়াটার গেম, যেটা লাদাখে হচ্ছে। দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে 2025-এর উইনার্স হচ্ছে সার্ভিসেস, 18টি মেডেল পেয়েছে। রানার্স আপ হিমাচল প্রদেশ, 18টি মেডেল। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ হরিয়ানা 104টা মেডেল নিয়ে প্রথমে আছে, আর রানার্স আপ আছে তামিলনাড়ু 74টা মেডেল নিয়ে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 উইনার্স আছে মহারাষ্ট্র এবং হরিয়ানা হচ্ছে এর রানার্স আপ। খেলো ইন্ডিয়া বিচ গেম, যার উইনার্স হচ্ছে মণিপুর এবং মহারাষ্ট্র হচ্ছে রানার্স আপ। দেখো ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট কে হতে চলেছেন? এটা হতে চলেছে আস্থা পুনিয়া। দেখো আস্থা পুনিয়া হচ্ছে সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া বিশাখাপত্তনমের আইএস ডেগাতে বেসিক হক কনভার্সন কোর্স কমপ্লিট করেছে। এই কোর্স কমপ্লিট করার পর তাকে উইং অফ গড নামক একটি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এই কোর্সটি করার পর এনাকে ইন্ডিয়ান নেভির ফাইটার স্ট্রিমে সামিল করা হবে। ইন্ডিয়ান নেভির ফাইটার স্ট্রিম হবে, স্ট্রিমে এনাকে 1 বছর পর্যন্ত ফাইটার জেট ওড়ানোর ট্রেনিং দেওয়া হবে
এবং পরে ইন্ডিয়ান নেভির প্রথম আহ, যা পরে নাকি ইন্ডিয়ান নেভির প্রথম পাইলট হিসেবে আত্মপ্রকাশ করাবেন। আইএনএস ডিগা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনে অবস্থিত ইন্ডিয়ান নেভির একটি নোভাল এয়ার স্টেশন। তো এই ছিল আজকের 20টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা করো, ভালো লাগবে। থ্যাংক ইউ।